আরেকটিবার পর্ব সংখ্যা ২৭ লেখনীতে ইশরাত ইতি। বিছানায় গা এলিয়ে শুয়েছিল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় রাত প্রায় ১২টা বেজে গিয়েছে। ডাক্তার এখনো ফেরেননি, তবে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। উর্বি অলসতা কাটিয়ে উঠে বসে ধীর পায়ে হেঁটে সে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারি খুলে রওনাফের দেওয়া শাড়িটা বের করে হাতে নেয়। সাইমি বিকেলে যখন বলেছিল শাড়িটা পরতে, উর্বি তখনই শাড়িটা পরে নিতে মন চাচ্ছিল, কিন্তু তার দস্যি ননদ আর জায়েদের জ্বালাতনের কথা কল্পনা করে তখন পরতে পারেনি। তবে এই রাতে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখন তো একটু সাজাই যায়। উর্বি শাড়িটাতে হাত বোলাতে বোলাতে একটা গভীর নিঃশ্বাস ফেলে। কি লাভ? ডাক্তার থোড়াই তাকে খেয়াল করে দেখবে, শুধু মুখের দিকে তাকিয়ে বলবে আনারের জুস খেয়েছিলে? দেখে তো মনে হচ্ছে না। দেখবে কি? হয়তোবা ভুলেই গিয়েছে এই শাড়িটা সে কিনেছিল উর্বির জন্য পছন্দ করে। উর্বি তবুও শাড়িটা পরবে। সে ডাক্তারকে দেখানোর জন্য পরছে না, সে পরছে নিজের জন্য। তার স্বামীর দেওয়া প্রথম উপহার সে গায়ে জড়িয়ে রাখবে। রওনক বুঝতে পারছে না সে কি করবে। তার পা ধরে বসে থাকা তরুণী তাকে ছাড়ছে না। রওনক নিজের পা ছাড়ানোর চেষ্টা করছে। একসময় সে ধমকে ওঠে, স্টপ রূপা, পা ছাড়ো বলছি। যা বলার ওখানে বসে বলো। রূপা উঠে বসে। রওনক খুবই বিব্রত বোধ করছে। রূপা নামের মেয়েটি নিজের চোখের পানি মুছে ফেলে বলে, স্যার, আমি চাকরিটা হারাতে চাই না। আমি শেষ হয়ে যাব স্যার, আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে। দেখো, এখানে আমি কিছুই করতে পারবো না রূপা। তোমার জন্য আজ ২জন রোগীর জীবন যেতে বসেছিল। রোগীর ফ্যামিলি রীতিমতো মামলা করতে গিয়েছিল হসপিটালের নামে। এটা আমার হসপিটালের ইমেজের ব্যাপার রূপা। মেয়েটা কাঁদতে থাকে। রওনক বুঝতে পারছে না তার কি করা উচিত। মেয়েটি ফোঁপাতে থাকে, স্যার, আমি এই ভুল আর দ্বিতীয়বার করব না। আমি চাকরিটা পেতে চাই, প্লিজ আমাকে বের করবেন না। রওনক চুপ করে আছে। মেয়েটা বলে, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে। প্রয়োজনে আপনার সাথে রাত কাটাতেও আমি রাজি আছি, কিন্তু দয়া করে আমাকে চাকরিটা থেকে বের করবেন না স্যার। রওনক রূপা মেয়েটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। মুহূর্তেই দাঁতে দাঁত চেপে সে টেবিলে সজোরে একটা চাপড় দেয়। রূপা লাফিয়ে ওঠে। রওনক থমকে বলে, আউট, জাস্ট গেট লস্ট, আই সেট আউট। রূপা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রওনক কিছুক্ষণ থম মেরে বসে থাকে, ২ হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে একটা দীর্ঘশ্বাস ফেলে। ১৬ বছরের ডাক্তারি জীবনে এই জঘন্য অভিজ্ঞতা তার কখনোই হয়নি। উর্বি শাড়ির আঁচল গায়ে তুলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আয়নায়। সব ঠিকঠাক, তবে সমস্যা হচ্ছে তার গায়ের ব্লাউজটা লাল রঙের। সবুজ রঙের শাড়ির সাথে লাল রঙের ব্লাউজ। উর্বির কাছে নিজেকে বাংলাদেশের পতাকা লাগছে, যেমনটা শর্মী বলেছিল, কিন্তু তার কাছে সবুজ রঙের কোনো ব্লাউজ নেই। এই শাড়িটার সাথে আর কোনো রং যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। কিছুক্ষণ আয়নায় নিজেকে দেখে উর্বি কপাল কুঁচকে চলে যায় কাবার্ডের কাছে। কাবার্ড খুলে সে এবার বেছে নেয় একটা সাদা রঙের ব্লাউজ। তার হঠাৎ মনে হলো সাদা রংটা এইসব একরঙা শাড়ির সাথে মানায়। ব্লাউজ পাল্টে সে শাড়ির আঁচল ঠিক করে আবারও আয়নায় দেখে, কিন্তু এবার নিজেকে দেখে রীতিমতো হতাশ। সাদা সবুজ রঙের মিশ্রণে এখন তাকে পাকিস্তানের পতাকা লাগছে। উর্বি প্রচণ্ড বিরক্ত হয়। সে দ্রুত গিয়ে সাদা রঙের ব্লাউজটা পাল্টে লাল রঙের ব্লাউজ পরে। পাকিস্তানের পতাকা হওয়ার চাইতে বাংলাদেশের পতাকা হওয়া ভালো। উর্বি দেশপ্রেমী। এসব করতে করতেই উর্বির আধ ঘন্টা কেটে যায়। তখন ঘড়িতে সময় 12:30। বাইরে রওনকের গাড়ির হর্ন বেজে ওঠে। উর্বি দোতলার জানালা দিয়ে উঁকি মেরে দেখে, তারপর গিয়ে বিছানায় চুপচাপ বসে থাকে। এত রাতে ডাক্তার যদি দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নটাঙ্কি করছে, সেটা উর্বির কাছে খুবই লজ্জার। তবে সে খুব করে চাচ্ছে রওনকের দেওয়া শাড়িটাতে রওনক তাকে দেখুক, খেয়াল করুক। সে তো আর নিজে নিজে বেহাইয়ের মতো বলতে পারবে না, শুনছেন আমাকে কেমন লাগছে। রওনক ক্লান্ত মুখ নিয়ে ঘরে ঢুকতে উর্বি বিছানা থেকে উঠে দাঁড়ায়। রওনক চোখ তুলে উর্বির দিকে তাকায়। উর্বির ঠোঁটে ছেয়ে আছে স্বামীর প্রতি আন্তরিক হাসি।
রওনক হঠাৎ টের পেল ওই হাসিতে তার সারাদিনের ক্লান্তি, গ্লানি, বিরক্ত ভাব হঠাৎ কোথাও যেন মিলিয়ে গেল। কেমন স্বস্তি লাগছে খুব। চারপাশটা অদ্ভুত প্রশান্তিদায়ক ঠেকছে। ওই যে কথায় বলে না, ইটস মাই প্লেস, সেই রকম প্রশান্তিদায়ক ঠেকছে এই চার দেওয়ালের কামরাটা, যেটা দীর্ঘ 10 বছর তাকে খুব একটা স্বস্তি দিত না। দিনের শেষে বাধ্য হয়ে ঢুকতো এখানে, হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে নির্ঘুম রাত্রি যাপন করত। বিছানাটাকে, এই ঘরটাকে তার কাছে একটা অন্ধকার মরুভূমি মনে হতো, যেখানে সে পড়ে থাকতো একটা বিন্দুর মতো। রওনক এগোনোর আগেই উর্বি এগিয়ে গিয়ে তার হাত থেকে ব্যাগ আর অ্যাপ্রন নিয়ে নেয়। রওনক তার দিকে তাকিয়ে আছে। উর্বি রওনকের দৃষ্টি ধরতে না পেরে বোকার মতো বলে ওঠে, কি দেখছেন? আমি আনারের জুস খেয়েছি কিছুক্ষণ আগেই। রওনক হেসে ফেলে, তারপর হাই তোলার ভান করে বলে, শাড়িটাতে ভালো লাগছে তোমাকে, মোটেও গাছের মতো লাগছে না। উর্বি ঘুরে দাঁড়ায়, তার ঠোঁটে প্রশস্ত হয় হাসিতে। মানুষটা তাহলে খেয়াল করেছি। রওনক ফ্রেশ হয়ে বের হয়, ওয়ার্ড্রোব থেকে টুপি বের করে। উর্বি তীক্ষ্ণ দৃষ্টিতে রওনককে দেখতে দেখতে বলে, মুড অফ আপনার? না তো, একটু স্ট্রেস। আজ জামাতে এশার সালাত আদায় করতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল অনেক। উর্বি বিছানায় বসে বসে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। সালাত আদায় করে উঠে দাঁড়াতে উর্বি বলে, কিছু খাননি তো বোধ হয়? সময় পাইনি। আজ মেনুতে কি কি ছিল? গ্রিলড পমফ্রেট, ভেজিটেবল চিকেন আর চিকেন রোস্ট আর বিফ। এত কিছু রেঁধেছে কে, তুমি? হ্যাঁ। রওনক হাসে, বলে, ওরা তোমাকে দিয়ে বড্ড খাটায় তাই না? উর্বি মাথা নাড়ে, অস্ফুট স্বরে বলে, আমার খাটতে ভালো লাগে। রওনক বলে, ঠিক আছে, এত রাতে আমি কিছু খাবো না, আর 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ব। আর তুমিও রোজ রোজ এত রাত অবধি জেগে থেকো না, যাও শুয়ে পড়ো। আমি আপনার জন্য ডাব চিংড়ি রান্না করেছিলাম, আটকে আটকে কথাটা বলে উর্বি। রওনক প্রথমে শুনতে না পেয়ে বলে, কি? ডাব চিংড়ি? নিচু স্বরে বলে উর্বি। রওনক কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে। আচার আচরণ, কথাবার্তা সবকিছুতে তরুণী বধূদের মতো সংসারের প্রতি আগ্রহ প্রকাশ পায়। এই আগ্রহটুকু অপেক্ষা করা কোনো পুরুষের সাধ্যে আছে কি? তারপর একটা নির্মল হাসি দিয়ে বলে, চলো, তবে ভাত খাবো না, শুধু একটা মাছ খাবো। উর্বি মুচকি হেসে মাথা নাড়ায়। খাবার টেবিলে রওনককে খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ার টেনে নিয়ে বসে। রওনক খেতে খেতে বলতে থাকে, তুমি আজ স্বামীকে ফেলে খেয়ে নিলে, তোমার শাশুড়ি মা কিছু বলেনি? কথাটা বলেই রওনক হাসে। উর্বি হেসে জবাব দেয়, মা নিজেই আজ জোরাজুরি করেছে সবার সাথে খেতে। রওনক বলতে থাকে, এত বাধ্যতা, এত জোরাজুরি, হাঁপিয়ে ওঠো না? উর্বি মাথা নেড়ে জবাব দেয়, আমার বাধ্য হতে আপত্তি নেই, যদি বাধ্য করার মানুষগুলো এমন হয়। রওনক হাসে, মুখে কিছুই বলল না। উর্বি উঠে কিচেনে চলে যায়। টেবিলের উপরে ঢেকে রাখা সব খাবারের বাটিগুলো ফ্রিজে তুলে রাখে। রওনক খেতে খেতে উর্বির সাথে টুকটাক কথা চালিয়ে যেতে থাকে। উর্বির এই জিনিসটা খুব ভালো লাগে ইদানিং। লোকটা এমনভাবে অতি সাধারণ টপিকগুলো নিয়ে উর্বির সাথে কথা বলবে, যেন মনে হয় উর্বি গুরুত্বপূর্ণ কেউ। উর্বির সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা কি উচিত? রওনক কথা বলছে, উর্বি যদিও হাতে উত্তর দিচ্ছে, কিন্তু সে মনে মনে হাসে। বাচ্চাগুলো একেবারে লোকটার মতো হয়েছে, এত কথা জানে, অথচ প্রথমে মনে হতো বোমা পড়লেও একটা কথা বেরোয় না মুখ থেকে। শর্মির আপডেট কি? রওনকের প্রশ্নে ঘোর কাটে উর্বির। তারপর বলে, ক্লাস টেস্টে বড় 2টা 0 পেয়েছে, আপনাকে দেখাবে না তাই আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে। টেস্ট পেপারে আর তুল এখনো শর্মিকে উর্বি কেন বলে, সেটা নিয়ে তার আফসোসের শেষ নেই। রওনক হাসে, উঠে পেছনে হাত ধুয়ে টিস্যু পেপার দিয়ে ভেজা হাতটা মুছে নিয়ে উর্বির দিকে এগিয়ে যায়। পেছন থেকে বলে, ময়দা দিয়ে কি হবে? উর্বি ময়দা দিয়ে ডো বানাচ্ছিল। মৃদু স্বরে বলে, ডো বানিয়ে রেখে দেব, এটা সকালের নাস্তা বানাবো। রওনক খুব মনোযোগী হয়ে দেখতে থাকে।
উর্বির মাথায় হঠাৎ করে দুষ্ট বুদ্ধি চাপে। সে আর চোখে রওনককে এক পল দেখে পাশের বক্স থেকে এক মুঠ ময়দা নিয়ে রওনকের মাথায় দিয়ে দেয়। রওনক হতভম্ব হয়ে যায় পুরো। উর্বি কিশোরী মেয়েদের মতো খিলখিলিয়ে হাসছে। রওনক হতভম্ব ভাব কাটিয়ে উঠে মাথা ঝাড়া দিয়ে আবার উর্বির দিকে তাকায়। সে রীতিমতো অবাক 30 ভদ্রমহিলার এমন কিশোরী সুলভ আচরণে। নাবিল পানি খাওয়ার জন্য উঠেছিল। দরজা খুলে সে উর্বি আর রওনককে একসাথে দেখে। উর্বির এমন কাণ্ড দেখে নাবিলের বিরক্ত লাগছে না, বরং তার হাসি পাচ্ছে। সে কয়েক মুহূর্ত দুজনকে দেখে দরজাটা আবারও লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে রওনক আর উর্বি চমকে ওঠে। তারপর যে যার নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 2:13। পুরো এরিয়া ঘুমে আচ্ছন্ন, কিন্তু রওশন মঞ্জিলে দোতলার উত্তর পাশের ঘরটাতে বাতি জ্বলছে। রওনক সেই তখন থেকে হাঁচি দিচ্ছে। এত রাতে শ্যাম্পু করে গোসল করে ফেলে রীতিমতো হাঁচি দিতে শুরু করছে। তার পাশেই অপরাধীর মতো তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে উর্বি। একটু পরপর সে তোয়ালে দিয়ে রওনকের মাথা মুছতে উদ্যত হয় আর কাচুমাচু করে বলে, ভুল হয়েছে, আই এম সরি। রওনক মাথা তুলে উর্বির দিকে তাকায়, বলে, আনবিলিভেবল, তোমার বয়স 30, আচরণে মনে হয় 22-23 বছরের কোনো তরুণী যে নিজেও জানে না সে কি করতে চাচ্ছে। উর্বি তোয়ালে ফেলে রওনকের পাশে বসে, তারপর বিষণ্ণ ভঙ্গিতে বলে, আমি 22-23-এর সেই উর্বি, মাঝখানের 8 বছর নেই। আমার জীবনটা ওইখানে আটকে ছিল, এখন চলতে শুরু করেছে। রওনক তাকায় উর্বির দিকে। উর্বি আবারও হেসে ফেলে, খিলখিলিয়ে হাসে। রওনক মুগ্ধ হয়ে সেই হাসি দেখে বলে ওঠে, ইউ ডিজার্ভ বেটার মৃদুলা উর্বি। উর্বি হাসি থামিয়ে রওনকের দিকে তাকায়। রওনকের কথার মানে সে বুঝতে পারে না। রওনক উর্বির একটা হাত নিজের হাতে বন্দি করে বলতে থাকে, মানে দেখতেও তোমাকে 22-23 বছরের কোনো মেয়েই লাগে, তোমার পাশে আমাকে মানাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার, কোনো হ্যান্ডসাম ইয়াং। উর্বি প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। রওনক হাসি চেপে তার দিকে তাকিয়ে আছে। উর্বি আয়নার সামনে গিয়ে হাতে ট্যাকলম পাউডারের কৌটা নিয়ে পাউডার বের করে নিজের মাথায় লাগিয়ে সামনের চুলগুলো সাদা সাদা করে ফেলে। রওনক অবাক হয়ে তাকিয়ে আছে উর্বির দিকে। উর্বি ঠান্ডা গলায় বলতে থাকে, হ্যাঁ আপনি বুড়ো, কি আর করা, আপনার বয়স তো আর কমাতে পারবো না, তাই নিজের বয়সটাকে আরেকটু বাড়িয়ে দুজনকে মানানসই করে নিলাম। দেখুন এখন ঠিক আছে না? রওনক হেসে ফেলে। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রওনক উঠে এসে উর্বির সামনে দাঁড়ায়। তারপর চুল পরিষ্কার করে মুছিয়ে দিয়ে উর্বির কপালে চুমু খেয়ে বলে, না, এই চঞ্চল উর্বি ঠিক আছে। উর্বি নরম গলায় বলে, ইউ ডিজার্ভ বেটার, আমি আপনার যোগ্য নই। রওনক উর্বির ঠোঁটে আঙুল রেখে উর্বিকে চুপ করিয়ে দেয়। উর্বি চুপ হয়ে মানুষটাকে দেখে। সে ধীরে ধীরে নিজের কোমরে রওনকের বাঁ হাতের স্পর্শ টের পায়। সে এই স্পর্শে কোনো মলিনতা খুঁজে পায় না। অত্যন্ত প্রশান্তিদায়ক ঠেকছে এই স্পর্শ। রওনক উর্বিকে ঘুরিয়ে নিয়ে আলতো করে তার কাঁধ থেকে চুল সরিয়ে উন্মুক্ত কাঁধে চুমু খায়। উর্বি দু চোখ বন্ধ করে নেয়। রওনক উর্বির কানের কাছে মুখ নিয়ে অস্ফুট স্বরে বলতে থাকে, তুমি বেটার নও, কিন্তু একজন বিধ্বস্ত রওনক করিমের জন্য যথেষ্ট মৃদুলা উর্বি। সামান্য কথা, সামান্য স্বীকারোক্তি, তবুও উর্বি শিহরিত হয়, পুলকিত হয়। অদ্ভুত ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে তার শিরা উপশিরায়। চোখ বন্ধ রেখেই ঘুরে রওনকের বুকে ঝাঁপিয়ে পড়ে। রওনক আগলে নেয় উর্বিকে। তার পিঠের কাছে টি শার্ট খামচে ধরে রেখেছে উর্বি, ছাড়ছেই না। খানিক বাদে অনুভূতির সাথে চুক্তি করে নিজেকে স্বাভাবিক করে নিজ স্বরে বলে, আপনি যথেষ্ট নন, আপনি আমার কাছে তার থেকেও বেশি শর্মির পাপা। আপনি আমার নষ্ট জীবনের ভজন শুনে কান না পচিয়ে ফেলা লোক। উর্বিকে নিজের থেকে আলাদা করে হাত ধরে বিছানায় গিয়ে শুইয়ে দেয়। উর্বি সম্মোহিত দৃষ্টিতে শান্ত, গোছালো, দায়িত্ববান, কেয়ারিং মানুষটাকে দেখতে থাকে। রওনক বিছানায় শুয়ে উর্বির গায়ে চাদর টেনে দেয়। উর্বি সব সংকোচ সরিয়ে নির্দ্বিধায় রওনকের বুকে মাথা রাখে।
যেন এটা তার বহু বছরের অভ্যাস। বুক থেকে মাথা না তুলে নিচু স্বরে বলতে থাকে, আপনি আমার ক্ষত ভুলিয়ে দেওয়ার স্বস্তি। রওনক ম্লান হেসে দু হাতে উর্বিকে আগলে নেয়। নিজের বাহুবন্ধনে উর্বিকে পুরোপুরি আবদ্ধ করে নিয়ে বলে ওঠে, আর তুমি একটা আদুরে হাঁসের ছানা। উর্বি হেসে ফেলে, হাসতে থাকে রওনাফও। নির্মল স্নিগ্ধ হাসি। রাত তখন 3টা প্রায়। শেষ রাতের পাখিটাও ঘুমে ঢুলুঢুলু করছে। তখন কোনো দম্পতি বেচারা দুটো মন নিয়ে রচনা করে যাচ্ছে মহামিলনের এক অদ্ভুত সুন্দর গাথা। তারা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। একে অপরের মাঝে খুঁজে পেতে ব্যস্ত আশ্রয়, নির্ভরতা, বিশ্বস্ততা, ভরসা, ভালোবাসা, সুখ, আরেকটিবার নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা। ভালোবাসাবাসীর এই সময়টিতে উর্বির এক মুহূর্তের জন্য মনে হয়নি সে রওনাফের জীবনের বাড়তি কেউ, বরং সে আপ্লুত হয়েছে এটা টের পেয়ে। সে একটা বিশেষ স্থান পেয়েছে ওই মনে, ওই হৃৎস্পন্দনে, ওই স্পর্শ, ওই বেকুলতা তাকে জানান দিচ্ছে এসব শুধু শরীরের টান নয়, বরং এটা সমর্পণ। এই পরম স্পর্শে শরীর থেকে সেই যন্ত্রণাদায়ক স্পর্শের চিহ্ন যেন মিলিয়ে যাচ্ছে। একটু একটু করে উর্বি শুদ্ধ হচ্ছে। অবশেষে চোখ বন্ধ করে উর্বি। আবেগে গড়িয়ে পড়ে তার বন্ধ দু চোখ থেকে, যা রওনাফের দৃষ্টিগোচর হয় না। সযত্নে, পরম স্নেহে, অতি সাবধানতায় মুছিয়ে দেয় সে আবেগ, যেন উর্বি নামের এই ভাঙাচোরা মেয়েটির স্ত্রী সত্তা অসম্মানিত না হয়। দুই হাতে দুই গাল আগলে ধরে উর্বির চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে রওনাফ, হাঁসের ছানা। উর্বি কেঁদে ফেলে, নিজেকে অতি গুরুত্বপূর্ণ, দামি কেউ আবিষ্কার করতে পারার খুশিতে। ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে ফোঁপাতে ফোঁপাতে। রওনাফের হাতের উপরে একটা হাত রাখে আলতো করে, রাখে না, এক প্রকার আঁকড়ে ধরে রওনাফের হাত। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমাকে আপনি আগলে রাখুন, আমার খুব দরকার আপনাকে, প্লিজ আগলে রাখুন আমায় শর্মির পাপা।